আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের 47 এবং 48 নম্বর পর্ব। প্রণয় এলো রাত 11টার পর। আসা মাত্রই এক গ্লাস ঠান্ডা পানি সামনে ধরল শাহিনুর। প্রণয় অবাক হয়ে প্রগাঢ় চাহনিতে তাকালো। প্রণয়ের সুগভীর দৃষ্টি জোড়ায় নম্র দৃষ্টি নিক্ষেপ করলো শাহিনুর। ইশারায় পানি গ্লাস নিতে বলল। প্রণয় একইভাবে তাকে গ্লাস ধরে পানি পান করলো। হরিণাক্ষী দৃষ্টি জোড়ায় ডুবে গিয়ে বোঝার চেষ্টাও করলো প্রেয়সীর হৃদয়ে চলা ভাবনাগুলোকে। সম্পূর্ণভাবে বুঝিয়ে ওঠার আগে গ্লাস ফেরত দিয়ে মৃদু পায়ে চলে গেল শাহিনুর। যাওয়ার আগে অবশ্য বলে গেল তার জন্য খাবার প্রস্তুত করবে। সে যেন পোশাক পরিবর্তন করে দ্রুত খেতে যায়। পোশাক পরিবর্তন করে খেতে এলো প্রণয়। এসে দেখল অত্যন্ত মনোযোগ সহকারে খাবার বাড়ছে তার অতি সুদর্শনীয় বধূটি। তার দীঘল কালো চুলগুলো বাঁধন ছাড়া হওয়াতে বারবার কাজে ব্যাঘাত ঘটাতে চাইছে। শুভ্র মুখশ্রীতে কিঞ্চিন বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছে, যা তার সৌন্দর্যের মাত্রা আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। সব গুছিয়ে লেবু কাটার জন্য রান্নাঘরে গেল সে। প্রণয় এক মনে তাকিয়ে দেখতেই থাকলো তাকে। পুনরায় যখন ভোজনালয়ে ফিরে এলো শাহিনুর তাকে আগাগোড়ার দৃষ্টিপাত করে প্রণয়ের দৃষ্টি যেন ঝলসে যাওয়ার উপক্রম হলো। মস্তিষ্ক কেমন অসাড় হয়ে গেল। আর মনে ভাবলো আজকে পূর্ণিমা ছাড়াই এমন শুভ্রাংশ কাছে পাওয়ার মতো ভাগ্যবান পুরুষ কি সত্যি সে? খাওয়ার প্রতি মনোযোগ ছিল না, তবুও খেতে হলো। খাওয়ার ফাঁকে একবার প্রশ্ন করলো, এই গরমে চুল খুলে রেখেছো কেন? এমনিতেই ফাপড় লাগে, এভাবে থাকলে আরও সমস্যা হবে। সকিনার সঙ্গে যা সব ঘটনা ঘটলো আজ, নিজেকে স্বাভাবিক করতে করতে আর চুল বাঁধার সময় পায়নি সে। সেসব কথা চেপে গিয়ে শান্ত গলায় বলল, শোবার আগে বেঁধে নিব। আর কথা না বাড়িয়ে খাওয়া শেষ করে শোবার ঘরে গিয়ে শুয়ে পড়ল প্রণয়। শাহিনুর নিঃশব্দে একবার সকিনার ঘরে উঠে দিল। সকিনা ঘুমিয়ে পড়েছে। তার হাতে থাকা সাদা ব্যান্ডেজটার দিকে ক্ষণকাল তাকিয়ে রইল সে, যা সে নিজেই বেঁধে দিয়েছে। আহত হাতটি দেখে তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে বলল, আমি যেমন ভালোবেসে কাছে টানতে পারি তেমন তীব্র ঘৃণায় ছুঁড়ে ফেলতেও পারি। প্রয়োজনে আঘাত করতেও জানি, প্রয়োজন ফুরালে সে আঘাত সারিয়ে তুলতেও পারি। ভেবেই হাফ নিঃশ্বাস ছেড়ে নিজের ঘরে চলে গেল সে। চুল বেঁধে ঘুমানোর প্রস্তুতি নিতে নিতে ঘণ্টাখানেক সময় ব্যয় করল। মাঝরাত তখন। প্রণয়ের পাশে গিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল শাহিনুর। প্রণয় টের পেলেও চুপ করে রইল। হঠাৎ শাহিনুর এক হাত বাড়িয়ে প্রণয়ের কাঁধ স্পর্শ করল। বলল, ঘুমিয়ে পড়েছেন? সঙ্গে সঙ্গে প্রণয় জবাব দিল, বলো। এদিকে ফিরুন। ফিরল প্রণয়। শাহিনুর মৃদু হাসল। প্রণয়ের দুহাত টেনে ধরে বুকের ভিতরটা ফাঁক করে নিজের জায়গা করে নিল। তারপর গুটিসুটি হয়ে বুকে মুখ গুজে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। সাহস এমন আচরণ পেয়ে হতভম্ব হয়ে গেল প্রণয়। হুটহাট দূরে যাওয়া আবার হুটহাট কাছে আসা বড়ই অদ্ভুত লাগে তার। রাগও হয়, সে রাগ থেকেই নিজে থেকে ধরল না। শাহিনুর মৃদুস্বরে বলে উঠল, ডাক্তার সাহেব, আপনাকে যে খুব ভালোবাসি। হৃদস্পন্দন কেঁপে উঠল প্রণয়ের। আচমকায় দুহাতে পিঠ চেপে ধরে বুকের আরও গভীরে টেনে নিল প্রিয় অর্ধাঙ্গিনীকে। আদুরের স্পর্শে মাথায় আলতো চুমু খেয়ে বলল, ভালো যখন বেশি ফেলেছে দূরত্ব আর বাড়ানোর চেষ্টা করো না। তোমার আমার ভালোবাসায় দূরত্ব মানায় না চন্দ্রকান্তা। দুর্বল কণ্ঠে পুনরায় শাহিনুর বলল, ডাক্তার সাহেব, ভীষণ ভালোবাসি আপনাকে। হেসে ফেলল প্রণয়। কিঞ্চিত দূরে ঠেলে শাহিনুরের কন্দনরত মুখশ্রীতে দৃষ্টি বোলালো। বুকের ভিতর অতিরিক্ত সুখ অনুভূত হওয়াতে উন্মাদ হয়ে উঠল। শাহিনুরের লালচে নাকের ডগা আলতোভাবে কামড় দিয়ে বলল, পুড়িয়ে পুড়িয়ে সোনা খাঁটি করছেন বেগম সাহেবা। সহসা চমকে উঠল শাহিনুর। অশ্রুসিক্ত নয়নে এক পলক প্রণয়কে দেখে পাশ ফিরে শুয়ে রইল। মুচকি হেসে গভীর হলো প্রণয়, কিন্তু ফিরল না শাহিনুর। ধীরে ধীরে কানের কাছে মুখ নিয়ে আবারও প্রণয় বলল, কাছে ডেকে দূরে সরে যাও, এ কেমন ছলনা তোমার বেগম সাহেবা। আচম্বিতে ফিরে তাকিয়ে আবারও জড়িয়ে ধরল শাহিনুর। কাপা গলায় বলল, আপনার বুকে শান্তিতে ঘুমাতে চাই। আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু আরাম চাই। হাসল প্রণয় পরম স্নেহে ভালোবাসায় ঘাড়ের অধর ছুঁয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার স্থানে তুমি ঘুমাবে, বাধা কোথায়? শেষ রাত অবধি বুকের মধ্যখানে আগলে রাখল শাহিনুরকে। নিভৃতে যতনে পরম সুখে তন্দ্রাচ্ছন্ন হলো শাহিনুর। সারা রাত মাথায় হাত বুলিয়ে দিল প্রণয়। অনুভব করলো তার বউ একটু যত্ন, একটু ভালোবাসায় তৃষ্ণার্ত হয়েছিল, যা মিটিয়ে দিতে একটু কৃপণতা করেনি সে। ভোর রাতে ঘুম ভেঙে যায় শাহিনুরের। দেখতে পায় প্রিয়তমের উষ্ণ বুকে মুখ গুজে ঘুমাচ্ছিল সে। প্রণয়ের ভারী নিঃশ্বাসের শব্দে টের পায় মানুষটা ঘুমাচ্ছে।
অল্প মাথা উঁচিয়ে চট করে স্বামীর ললাটে চুমু খেয়ে আবারও মাথা রাখে তার উষ্ণময় উন্মুক্ত বুকটায়। পরম শান্তিতে দু চোখের পাতা এক করে সে। কয়েক পল অতিবাহিত হতে আচমনিতে মস্তিষ্কে বিচরণ শুরু হয় গত রাতে সখিনার বলা সেই কথাগুলোর, যা তার সমস্ত সত্তাকেই ভয়ানকভাবে নাড়িয়ে দিয়েছিল। সত্যের শক্তি এতটা ধারালো হয় যে সাধারণ মানুষের পক্ষে তা মিথ্যা দিয়ে আটকে রাখা সম্ভব হয় না। মিথ্যা জড়বস্তুর মতো তাকে যেভাবে যেখানে ছুড়ে দেওয়া হবে সেখানেই ঠাঁই পাবে, কিন্তু সত্যি নিজের ক্ষমতায় প্রতিনিয়ত হাওয়ায় ভাসতে ভাসতে প্রকাশ পায়। এটাই বাস্তবতা, এটাই চিরন্তন সত্য। যেমন সত্য চন্দ্র সূর্য, তেমন সত্য সত্যের শক্তি। নিস্তব্ধ থমথমে পরিবেশে গতকাল যখন সর্বশেষ পর্যায়ে গিয়েও সখিনা প্রণয়ের নাম বলেছিল, অগ্নিকন্যার রূপে শাহিনুরকে শেষ বিদায় দেওয়ার জন্য শেষ একটা কথাই বলেছিল, বিশ্বাসঘাতকদের আমি বাঁচতে দেই না সখী। যেমনটা দেইনি সবুরুদ্দিনকে যেমন দু টুকরো করে বাইজিগৃহের সামনে ফেলে এসেছিলাম, ঠিক তেমনি আজ এই মুহূর্তে তোকে দু টুকরো করে বস্তা ভরে জমিদার বাড়িতে পাঠাবো। কথাগুলোর সমাপ্তি দিয়ে গলা বরাবর বতিটা হিংস্রতার সঙ্গে স্পর্শ করতে চোখ মুখ শক্ত করে ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠে সখিনা, ডাক্তারবাবু না, এই বাচ্চা রঙ্গনের, এই বাচ্চা তোর বাঁশিওয়ালার। ফুঁসে ওঠা অগ্নিশিখা ধপ করে নিভে গেল। নির্লিপ্ত ভনিতায় সখিনার থেকে সরে গেল শাহিনুর। মেঝেতে নিথর রূপে বসে দৃষ্টি অনড় রাখল সখিনার দিকে। তার বিভৎস চেহারায় ভয়াতুর দৃষ্টি নিক্ষেপ করে ক্রমশ কাঁপতে শুরু করলো সখিনা। সবুরুদ্দিনকে শাহিনুর খুন করেছে ভাবতেই তার শরীর অসাড় হয়ে যাচ্ছে। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে তেজস্বী কণ্ঠে শাহিনুর বলল, এবার তোদের পরিকল্পনাটা বলে ফেল। শাহিনুরের হাতে তখনও বটিটা রয়েছে, যার দিকে একবার তাকিয়ে বার কয়েক ঢোক গিলল সখিনা। ধীরে ধীরে সমস্ত ঘটনাই বলতে শুরু করলো। রঙ্গনের সাথে আমার সম্পর্ক হয়েছে তোর বিয়ার পরে, আর সবার মতো কইরা সেও বাইজি গৃহে আসতো। শুরুতে তোর কথা জিগাইতো, তারপর আস্তে আস্তে আমার সাথে বৈশাখ গল্প গুজব করতো। আমার জানি কেমন ভালো লাগিয়া গেল। মনে মনে স্বপ্ন দেখলাম তুই যেমন জমিদার বাড়ির বউ হইছস, আমিও হমো। আমার স্বপ্ন আরও গাঢ় হইল যেদিন রঙ্গন মদ খাইয়া মাতাল হইয়া আমারে জড়াই ধরল, বলল সে আমারে ভালোবাসে। তারপর থেকেই আমাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়। প্রতি রাতে তার কুটিরে যাওয়া আসা শুরু করি। একদিন মাতাল হইয়া সে আমারে বেশি গভীর কইরা চাইল, আমি আর ফিরাইতে পারি নাই। সকালে উঠে আমারে কথাও দিছিল বিয়ে করব আমারে। তীব্র ঘৃণায় মূর্ছিত হওয়ার উপক্রম হইল শাহিনুর। সখিনার থেকে কিঞ্চিত দূরে সরে গিয়ে অস্ফুট স্বরে বলল, তোরা সব কয়টা এক একটা শয়তান। এবার বল আমাদের সংসার ভাঙার জন্য ঠিক কী পরিকল্পনা করেছিস তোরা? সখিনা হাউমাউ করে কেঁদে উঠল, বলল, বিশ্বাস কর তোর কোনো ক্ষতি করবার চাই নাই আমি, কিন্তু যেদিন থেকে জানবার পারছে আমার পেটে ওর বাচ্চা আসতে, সেদিন থেকে ওরে চাপ দিতেছে আমারে বিয়ে করার জন্য। কিন্তু ও খালি সময় চায়। শেষে তো আমারে ফিরাইয়া দিল, বললো বাচ্চা নষ্ট করে দিতে। কিন্তু আমার ভয় খুব করে, এইসবে আমি রাজি হই না। 1 মাস আগে হঠাৎ আমারে বললো এই বাচ্চা রাখবো, আমারে বিয়ে করবো সত্য একটাই, তোর মন থেকে ডাক্তারবাবুরে মুইছা দিতে হইব। যদি পারি তাহলে সে আমারে বিয়ে করব। সহসা শব্দ করে হেসে উঠল শাহিনুর। বিভৎস সেই হাসির শব্দ শুনে পিছিয়ে গেল সখিনা। মাত্রাতিরিক্ত কাঁপতে থাকলো তার কাটা রক্তাক্ত হাতটি। তা দেখে হাসিটা চওড়া করে শাহিনুর বলল, আর কত বোকা হবি তোরা? তো কি মনে হয় মিথ্যা ঘটনা দিয়ে ডাক্তার সাহেবকে ফাঁসাবে আর সে হাত পা গুটিয়ে বসে থাকবে? জানিস তোর পরিণতি কী হতো? ডাক্তার সাহেবকে ফাঁসাতে গিয়ে যখন ধরা খেতি, তখন সত্যিটা বললেও কেউ বিশ্বাস করতো না, নিজেই ফেঁসে যেতি। মাঝখান থেকে কাজ হাসিল হয়ে যেত ওদের। শাহিনুর ঘাড় নিচে করে সখিনার দিকে শুকনো দৃষ্টিতে তাকিয়ে বলল, তার পরের পরিকল্পনা কী ছিল? আমাদের সম্পর্ক ভেঙে দিয়ে তার কী লাভ? পলাশ চৌধুরীর কথাই এসব করেছে। শাহিনুর আগের স্থানে চিন্তিত মনে বসল। চোখ বন্ধ করে এই রাতের কথাই ভাবল, যে রাতে প্রণয় ভয়ানক শাস্তি দিতে যাচ্ছিল রঙ্গনকে। সহসা চোখ খুলল সে, দাঁত কিরমির করে বলল, তার লেজ কোনোদিন সোজা হয় না। উঠে দাঁড়ালো শাহিনুর। প্রণয়ের চিকিৎসা বাক্স এনে সখিনার হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলল, তোকে ব্যবহার করে করে ঠিক সময় ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তুই এখন ওই রঙ্গন চৌধুরীকে চিনতে পারিসনি। সে হচ্ছে জমিদার বংশের সুপ্ত ঘাতক। তার সম্পর্কে যা যা জানিস সবটা খুলে বল। তোকে সহ তোর বাচ্চাকে আমি বাঁচিয়ে দেব। সখিনা প্রথমে কিছু বলল না। শাহিনুর দৃঢ়তার সঙ্গে পাশ কেটে উঠে দাঁড়ালো। 1 পা 2 পা করে চলে যেতে শুরু করলো সে। সখিনা পোপাতে পোপাতে বলল, তোর আম্মারে কে মারছে শুনে যাবি না সখী? মুহূর্তে পা দুটো থেমে গেল। সর্বাঙ্গ কেঁপে উঠল শাহিনুর। মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করে উঠল। বক্ষস্থলে তীব্র কম্পন কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারল না সে। কম্পিত কণ্ঠে বলল, পলাশ না রঙ্গন? ভাঙা কণ্ঠে সখিনা জবাব দিল, রঙ্গন। নিমেষেই দৃষ্টিজোড়া বদ্ধ করে কয়েক ফোঁটা অশ্রু ত্যাগ করল শাহিনুর।
দুহাত মুষ্টিবদ্ধ করে নিয়ে চোয়াল শক্ত করে বলল, তুই কীভাবে জানবি? মদ খেয়ে নেশা ধরলে রঙ্গনের কোনো হুঁশ থাকে না। তখন সে যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই বলে। এক রাতের নেশা ঘুরে যখন আমার সাথে ঘনিষ্ঠ হইল, তখন আবল তাবল অনেক কথা বলল। সে কথার মধ্যে একটা ছিল, পিছন থেকে তরবারি ঢোকালাম আর বের করলাম না। কত বড় সাহস! আমার আব্বারে আঘাত করছে, আমার বড় ভাইকে আঘাত করতে চাইছে। আমি সহ্য করতে পারিনি। ওরে মেরেও শান্তি পাচ্ছি না। রাতের পর রাত জ্বালিয়ে মারছে। ওই রাতটা ভোলার জন্য নিজের হাতে করা প্রথম খুনটাকে মন মস্তিষ্ক থেকে মোছার জন্য কত চেষ্টা করছি, পারছি না। বোতলের পর বোতল খালাস করছি, একের পর এক দেহ ভোগ করছি। শালার বাইজিটা মাথা থেকে গেল না। এক খুনের এত জ্বালা না থাকলে আরও কয়েকটা করে ফেলতাম। তখন আমি পরিষ্কার হই যে শারমিন খালারে রঙ্গনি মারছে। কথিত আছে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। শাইনুর জানতো রঙ্গন আবারও ডাকবে সখিনাকে, তাই সেই মোক্ষম সময়েরই অপেক্ষাতে ছিল সে। রাত তখন 10টা ছুঁই ছুঁই। এমার্জেন্সি ডিউটি পড়ায় ঘন্টা 2 আগে হাসপাতালে চলে গেছে প্রভয়। যাওয়ার পূর্বে শাহিনুরকে বুঝিয়ে গেছে তার জন্য অপেক্ষা না করে সে যেন ঘুমিয়ে পড়ে। তার ফিরতে ফিরতে সকালও হতে পারে। স্বামীর আদেশ অনুযায়ী ঘুমাতেই যাচ্ছিল সে, এমন সময় হঠাৎ ভয় মিশ্রিত মুখে ঘরে প্রবেশ করল সখিনা। তাকে দেখে শাহিনুর উদ্বিগ্ন কণ্ঠে বলল, ফোন করেছে? দেরি না করে তৎক্ষণাৎ মাথা নাড়ল সখিনা। শোয়া থেকে শটাং হয়ে বসে পড়ল শাহিনুর। রহস্যঘন একটি হাসি দিয়ে পুনরায় শুধালো, ওই কুটিরেই যেতে বলেছে। পূর্বের ন্যায় মাথা নাড়ালো সখিনা। শাহিনুর ওষ্ঠাধরে হাসিটুকু বজায় রেখে আদেশ করল, বলে দে যাবি। সখিনা কম্পিত কণ্ঠে বলল, যাবার আগে বাইজি গৃহ থেকে 2 বোতল কস্তুরি নিয়ে যেতে বলেছে। 3 বোতল নেব, তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। অমাবস্যার দ্বিতীয় রজনী। পূব আকাশে খণ্ডিত চারটি স্পষ্ট হয়ে জানান দিচ্ছে তার উপস্থিতি। হাসপাতাল গেট থেকে 1 মিনিট পথেতে গিয়ে একটি সিএনজিতে উঠল শাইনুর। উদ্দেশ্য বাইজি গৃহ। তার পরনে ছাই রঙে একটি সুতি শাড়ি, মাথা থেকে কোমর অবধি বড়সড় ওড়নি দিয়ে মোড়ানো, যার ফলে সহজে চেনার উপায় নেই কে সে। 17 মিনিটের মাথায় বাইজিগৃহে পৌঁছালো শাহিনুর। সেখানে গিয়ে দেখা করলো বাইজিগৃহের ভৃত্য রেশমার সঙ্গে, সখিনার জন্মদাত্রী রেশমা খাতুন। প্রধান ফটকের ডান পাশে চলা ছোট্ট একটি ঘরে ছিল রেশমা খাতুন। শাহিনুর দেখলো সে শিল দিয়ে পাটাতে ফিকে সবুজ রঙের ফলগুলো পিষে রস বের করে একটি বাটিতে রাখছে। নির্লিপ্ত দৃষ্টিতে তাকে দৃঢ় পায়ে রেশমার দিকে এগিয়ে এলো শাহিনুর। মৃদু হেসে বলল, তৈরি? রেশমা স্থির দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়ালো। শাহিনুর আর দেরি করল না। উড়ানির ভিতর থেকে একটি কাচের বোতল বের করে বাটিতে থাকা সমস্ত রস বোতলে ঢেলে দিল। রেশমা কাপা কণ্ঠে বলল, আমার ডর করে রে মা। মৃদু হাসে শাহিনুর জবাব দিল, আমি যদি ভয় না পাই তোমরা কেন ভয় পাবে? তোমাদের গায়ে একটা আঁচও লাগতে দেবো না, বিশ্বাস রাখো। দীর্ঘশ্বাস ছেড়ে বোতলে মুখ মেরে উড়নির ভেতর থেকে আরও 2 বোতল বের করলো। হঠাৎ রেশমা শাহিনুরের হাত চেপে ধরে বলল, তুই স্বামী সংসার সব হারাবি দেখিস। এটা আমি জানি, হারানোর সুখ পুরনো নতুন নয়। রেশমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ধীর পায়ে বেরিয়ে গেল শাহিনুর। রেশমা আঁচলে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। জ্যোৎস্নার রাত্রিতে ঘন জঙ্গলের পথ ধরে এগিয়ে যাচ্ছে শাহিনুর। বুকের ভেতরটা তীব্র উত্তেজনায় কাঁপছে তার, তবুও দমে নেই সে। চারপাশে ছোট বড় অগণিত গাছপালা যত এগুচ্ছে তত যেন গভীর অরণ্যে হারিয়ে যাচ্ছে। সহসা মাথার উপর দিয়ে এক ঝাঁক বন্য পাখিরা উড়ে গেল। আতঙ্কিত হয়ে বুকের ভিতরে ধরাস করে উঠল। বার কয়েক ঢোক গিলে স্মরণ করলো আম্মাকে, আম্মার কথাগুলোকে। আপন মনে বলে উঠল, বাঘ কখনো বাঘ মারে না, কুকুর কখনো কুকুর মারে না, কিন্তু মানুষ মানুষ মারে। পায়ের গতি বাড়িয়ে দিল শাহিনুর। দূরবর্তী স্থানে গুটি কয়েক শিয়ালদের চিৎকার শুনতে পেল, যার ফলে তার হৃদস্পন্দন দ্রুত চলতে শুরু করলো। হঠাৎ চলতি পা থামিয়ে দিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। আকাশ পাড়ে তাকিয়ে জলজল করে উঠা তারাদের দিকে দৃষ্টিপাত করলো। শরীর এবং মনে তাজা হয়ে উঠল খুনের নেশা। আর দেরি সইতে পারল না, প্রায় ছুটেই উপস্থিত হলো রঙ্গনের ছোট্ট কুটিরের সামনে, যেখানে অল্প স্বল্প অনেক স্মৃতি রয়েছে তার এবং বাঁশিওয়ালার। না, তার বাঁশিওয়ালা নয়, তার বিশ্বাস হত্যাকারীর। শাহিনুর কুটিরের ভেতরে প্রবেশ করতেই দেখল নেশায় বুঁদ হয়ে বসে আছে রঙ্গন। অতিরিক্ত নেশা হয়ে যাওয়ার ফলে তাকে দেখে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, কেবল ঢুলো ঢুলো দৃষ্টিতে তাকিয়ে থাকলো। শাহিনুর তার ধারালো দৃষ্টি ছুড়ে দিয়ে দৃঢ়চিত্তে এগিয়ে গিয়ে শান্তভাবে তার পাশে বসল। তৎক্ষণাৎ রঙ্গন দুহাতে তার চোয়াল জড়া চেপে ধরে বিক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, তোমার মাঝে আমি আজকেও নূরকে দেখতে পাচ্ছি সখিনা। মেকি হেসে নিজের গালে চেপে ধরা রঙ্গনের হাত দুটো জোরপূর্বক ছাড়িয়ে শাহিনুর বলল, নূরকে কেন? মন তাহাকে দেখা উচিত ছিল, তাকে তো তুমি ভালোবাসো। বিমর্ষ মুখে রঙ্গন বলল, শরীর বেশ গরম আছে, এমন সময় অমন লাস্যময়ীকে তো মনে পড়বে। অশ্লীল ভণিতায় কথা বলতেই
শাহিনুরের চোয়াল শক্ত হয়ে গেল। দাঁত কিরমির করে বলল, তোর এই জঘন্য রূপটা কোন খোলসের আড়ালে রেখেছিলি? রঙ্গন চুপ হয়ে গেল। পরক্ষণে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ আমি জঘন্য, আমি খুব খারাপ, কেউ ভালোবাসে না আমাকে, কেউ না। তাচ্ছিল্য হেসে শাহিনুর বলল, তোমার মতো কাপুরুষকারও ভালোবাসা পায় না। ভেবাচাকা খাওয়ার মতো অবস্থা করে রঙ্গন ফিরে তাকিয়ে বলল, আরে বাস, তোমার কণ্ঠও তো নূরের মতো লাগছে। বলেই শটান হয়ে উঠে দাঁড়ালো। দুহাত কোমরে রেখে মাথা দুলিয়ে দুলিয়ে শাহিনুরকে দেখতে লাগলো। মুহূর্তে ওষ্ঠা ধরে দুরন্ত হাসি ফুটে উঠল তার। ধপ করে পুনরায় শাহিনুর পাশে বসল। এক হাত বাড়িয়ে তার কাঁধ চেপে ধরল। অপর হাতে সামনে থাকা 3টে বোতলের মধ্যে একটি বোতল উঠিয়ে দাঁত দিয়ে বোতলের মুখ খুলে ঢক ঢক করে তরল পদার্থ পান করতে লাগলো। এক নিমেষেই বোতল খালি করে ছুঁড়ে ফেলে শাহিনুরের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি এই যে বোতলগুলো দেখেই বুঝেছি তুমি কে। উহা করে হেসে উঠে হাত বাড়িয়ে আরেকটি বোতল তুলে নিল। নিস্তব্ধ হয়ে বসে আলগোছে কাঁধ থেকে রঙ্গনের হাত ছাড়িয়ে নিল শাহিনুর। বলল, এই দুনিয়াতে মেরুদণ্ডহীন প্রাণীর অভাব নেই। তার মধ্যে একটি ধ্বংস হয়ে গেল, লাভও হবে না, ক্ষতিও হবে না, তবে কারো প্রতিশোধ পরায়ণ আত্মায় শান্তি মিলবে। দ্বিতীয় বোতলটি অর্ধেক খালি করে গলা চেপে ধরল রঙ্গন। তার শুভ্র শরীরটা হঠাৎই বিবর্ণ রূপ ধারণ করতে শুরু করলো। অতিরিক্ত নেশা হয়ে যাওয়ার ফলে বিষক্রিয়ার তীব্র যন্ত্রণা অনুভব করতেও কষ্ট হলো। কিন্তু তার হাসপাস অবশ্য দেখে নির্লিপ্ত কণ্ঠে শাহিনুর বলে উঠল, বাঁশিওয়ালা। দুহাতে গলা চেপে ধরে চমকে তাকালো রঙ্গন। কাপা গলায় বলল, শাহিনুর। আর কথা বলার শক্তি পেল না রঙ্গন। থপাস করে মাটিতে শুয়ে পড়ল। দুর্বল চিত্তে তরপাতে তরপাতে শুধু এইটুকু বলল, আমার শরীর জ্বলে যাচ্ছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। সেসব কোনো কথাই কান নিল না শাহিনুর। সে বেশ উৎসাহের সহিত রঙ্গনের দিকে ঝুঁকে বলল, এই বোতলটা যেটা তুমি সর্বপ্রথম কস্তুরী ভেবে পান করলে, ওখানে কী ছিল জানো? ধুতুরা ফুলের রস ছিল, যা আমি বেশ পরিকল্পনা করে তৈরি করে এনেছি তোমার জন্য। তোমার আম্মা মানে আমার শাশুড়ি আম্মার কাছে শুনেছিলাম ধুতুরা ফলে নাকি বিষ থাকে, যার গন্ধ নাকে এলেও মানুষ অসুস্থ হয়ে পড়ে। আর আমি ওসবের রস তোমার শরীরে প্রবেশ করিয়েছি। কেন জানো? প্রতিশোধ নেওয়ার জন্য। আমার আম্মাকে তুমি পেছন থেকে আঘাত করেছো, আড়াল থেকে আমার ডাক্তার সাহেবকে কলঙ্ক দিতে চেয়েছো। সেসবের প্রতিশোধই আজ নিতে এসেছি আমি। এক নারীর প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে নিশ্চয়ই টের পাচ্ছ জমিদারের ছোট পুত্র। কিঞ্চিত উচ্চকণ্ঠে বলল, আমি শারমিন শাইলার কন্যা, বাইজি শারমিন শাইলার কন্যা, শাহিনুর শাইলা। মায়ের হত্যার প্রতিশোধ নিতে এসেছি আমি। ডাক্তার প্রণয় চৌধুরীর অর্ধাঙ্গিনী তার চরিত্র কলুষিত করার চেষ্টা করেছে বলে তার শাস্তি দিতে এসেছি। মুখ ভরে রক্ত বমি করল রঙ্গন। ঘৃণায় ছিটকে সরে গেল শাহিনুর। রঙ্গন গোঙাতে শুরু করলো। গোঙাতে গোঙাতে অস্ফুট স্বরে বলল, আমাকে বাঁচাও, মেরো না আমাকে, ক্ষমা করো অনুর, ক্ষমা করো। আমি খারাপ না, আমি খুনি না, আমি ইচ্ছে করে কিছুই করিনি। ক্রোধে মাটিতে এক পা দিয়ে আঘাত করে দাঁত কিরমির করে চিৎকার করে উঠল শাহিনুর। তুই কেমন পুরুষ, কেমন মানুষ তুই, যে বারবার তোকে দিয়ে অন্যায় করানো হবে আর তুই করবি? তোর মতো মানুষের তো আত্মহত্যা করে মরা উচিত। ভাবতে ঘৃণা হয় আমার কিশোরী মনের ভুল অনুভূতি তুই ছিলি। তুই একটা মেরুদণ্ডহীন প্রাণী, যার কিনা কোনো সত্তা নেই নিজের, যে কিনা এক ভাইয়ের প্ররোচনায় দিনের পর দিন আরেক ভাইয়ের ক্ষতি করে যাচ্ছিল। তোর কোনো ব্যক্তিত্ব নেই, তুই এক মুখোশধারী কালসাপ। ভাইয়ের কথায় যখন আরেক ভাইয়ের ক্ষতি করতে পারিস, তাহলে ভাবির দেওয়া এই মৃত্যুকেও হাসি মুখে গ্রহণ করে নে। বাঁচার জন্য আকুতি করিস না, এ পৃথিবীতে তোর কোনো প্রয়োজন নেই। একদমই কথাগুলো শেষ করতে ধপ করে মাটিতে বসে পড়ল শাহিনুর। রঙ্গনের তীব্র যন্ত্রণাটুকু খুব কাছ থেকে অনুভব করার চেষ্টা করল। চোয়াল বেয়ে নোনা পানির স্রোত নামছে তার। রঙ্গনের শেষ পরিণতি দেখে একদিকে যেমন কষ্ট হচ্ছে, অপরদিকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, তুই আমার মাকে আমার থেকে কেড়ে নিয়েছিস, তোর জন্য আজ আমি মাতৃহারা। কিন্তু কণ্ঠনালী থেকে আজ আর অল্প আওয়াজও বের হল না তার। ঢুকরে উঠল সে। সম্মুখে দৃশ্য দেখে সর্বাঙ্গে কেঁপে উঠল। দুহাতে মাটি খামছে, দাঁত দিয়ে মাটি কামড়ে শুয়ে আছে রঙ্গন। তার শ্বাস খুব দ্রুত চলছে, হয়তো কয়েক সেকেন্ডের ব্যবধানে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে সে। এমন সময় হুট করে কাছে গিয়ে রঙ্গনের মাথা উঠিয়ে নিজের কোলে শোয়ালো। দুগালে মৃদু থাপ্পড় দিতে দিতে চিৎকার করে বলল, রঙ্গন, এই রঙ্গন, আমার আম্মাকে কেন তুমি মারলে? রঙ্গন, এই রঙ্গন, কেন তুমি বিশ্বাসঘাতকতা করলে আমার সাথে? কেন তোমার বড় ভাইয়ের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করলে? হ্যাঁ রঙ্গন, তুমি ডাক্তার সাহেবের খুব আদরের রঙ্গন। রঙ্গন। শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চিৎকার করে উঠল শাহিনুর। হাউমাউ করে কেঁদে উঠল। আম্মা বলে আত্মচিৎকার দিয়ে সহসা চুপ মেরে গেল। আর একটি শব্দ উচ্চারণ করতে পারল না। দুটো খুন হয়ে গেল তার দ্বারা।
দুটো প্রাণ নাশ করলো সে। অথচ এসব না হলেও পারত। সে নারী, সে মায়ের জাত, তার দ্বারা সৃষ্টি ঘটবে ধ্বংস নয়। অথচ নিষ্ঠুর নিয়তি তার দ্বারা দুটো ধ্বংস ঘটিয়ে ফেলল। শ্বাসরুদ্ধ করে নির্লিপ্ত দৃষ্টিতে রঙ্গনের রক্তাক্ত মুখের দিকে তাকালো। কম্পিত হাতে রঙ্গনের মাথায় মুখে হাত বুলিয়ে দিল। মায়ের খুনিকে নিজ হাতে শাস্তি দিতে পেরে কষ্ট গর্ব উভয়ই হচ্ছিল তার। তাই রঙ্গনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি ছিলে প্রকৃত ঘাতক। তোমার পুরো জীবনটাই ছিল অন্যের ব্যবহৃত, ঠিক জড়বস্তুকে যেমন ব্যবহার করা হয়। আর কতকাল অন্যের দ্বারা ব্যবহৃত হবে, অন্যের পাপে পাপী হবে। এমন অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়ে দিলাম তোমায়, চিরতরে মুক্তি। নিস্তব্ধ রজনীতে গহীন অরণ্যের এক ছোট কুটিরে এক ষোড়শী কন্যার হাতে প্রাণ হারালো জমিদারের ছোট পুত্র প্রণয় চৌধুরীর বুকের ধন। প্রণয় চৌধুরীর সবচেয়ে আদরে ছোট ভাইটি শেষ দফায় যখন শাহিনুর কাঁদলো, তখন এই একটি বাক্যই আওড়ালো, আমাদের ভবিতব্য এমন হওয়ার কথা ছিল না বাসিওয়ালা। নিয়তি বড়ই নিষ্ঠুর হয়, ভাগ্যের লীলা খেলা বোঝা খুবই মুশকিল। কে জানতো এই মৃতদেহ পচে দুর্গন্ধ ছড়িয়ে পৌঁছে দেবে তার মৃত্যুর খবর? কে জানতো প্রণয় চৌধুরীর সবচেয়ে কাছের মানুষটির দ্বারাই প্রাণ হারাবে তার আদরের ছোট্ট ভাইটি? কে জানতো পরপর দুটো সন্তানকে চিরতরে হারিয়ে ফেলবে প্রেরণা চৌধুরী? ভোর রাতে খবর এলো যেবার বাবা আর নেই। এ যেন মরার ওপর খাড়ার ঘা। খবর পরপর দুবার জ্ঞান হারিয়েছে যেবা, তাকে সামলাচ্ছে শবনম। পল্লব গেছে ড্রাইভারকে ডেকে তুলতে। এখনই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে তাদের। বেয়াই মারা গেছে, বাধ্যতামূলকভাবে প্রেরণা আর অরুণাকে যেতে হলো। যেবার বাবা শবনমকে একদম নিজের মেয়ের মতোই ভালোবাসতেন, তাই শবনমও গেল। তাছাড়া যেবার যে অবস্থা, তাকে সামলাতে শবনমের প্রয়োজনীয়তা বেশি। যাওয়ার পূর্বে মন তাহাকে পলাশের দায়িত্বে রেখে গেল। মেয়েটা অসুস্থ, সুস্থ থাকলে অবশ্য যেতে পারতো না। পলাশ তাকে যেতে দিত না। অঙ্গনের দায়িত্ব দিয়ে গেল ভৃত্যদের উপর। পলাশকে প্রেরণা বলে গেল সে যেন মন তাহার খেয়াল রাখে। রব্য নীলে যেন বলে দেয় অঙ্গনের খেয়াল রাখতে। এবারের খবর প্রণয়ের কাছে পৌঁছাতেই সেও একবার যেবার বাড়ি গিয়ে দেখে এলো, তা ওই মশাইকে। শাহিনুর সাথে আসতে চেয়েছিল, কিন্তু সাথে নেয়নি প্রণয়। গত রাতে হাসপাতাল থেকে আসার পর শাহিনুরকে বিছানায় ছটফট করতে দেখেছে সে। কাছে এসে গা ছুঁতে বুঝতে পারে ভয়াবহ জ্বর হয়েছে তার। থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখে 103 ডিগ্রি জ্বর। শেষ রাত পর্যন্ত মাথায় জলপটি দিতে দিতেই কেটেছে তার। জ্বর যখন অনেকটা কমে এসেছে, তখনই 5 ডিগ্রি থেকে যেবার বাবার মৃত্যুর খবর এসেছে। এমত অবস্থায় শাহিনুরকে সখিনার দায়িত্বে রেখেই চলে গেছে সে। সারাদিন ঘুমেই কাটলো শাহিনুরের। বিকেলের দিকে প্রণয় এসে সময় দিল তাকে। শাহিনুর কেমন ঘুমিয়ে রয়েছে, শরীর খারাপ ভেবে প্রণয় তেমন কিছু বলল না, শুধু সেবা যত্ন করে গেল। কিছু খেতে পারছিল না মেয়েটা। শেষে নিজ হাতে ফল কেটে জোর করে খাওয়ালো। খাওয়ার মাঝে অবশ্য একটি প্রশ্ন করলো, গত মাসে তোমার ফিরোজ মিস গেছে, এ মাসেও গেল, অথচ এ বিষয়ে নিজে থেকে কিছু জানাচ্ছ না আমাকে। এটা কি হচ্ছে, করে ইচ্ছে করে নাকি বুঝেই? কিঞ্চিত নড়ে উঠল শাহিনুর। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয়ের দিকে। প্রণয় তার উত্তর পাওয়ার অপেক্ষাতে ছিল, কিন্তু হঠাৎ ফোন বেজে উঠল তার। ইমার্জেন্সি পড়ে গেছে, এক্ষুনি হাসপাতালে যেতে হবে। শাহিনুরের থেকে আর উত্তর পাওয়া হলো না। শাহিনুরও এ ব্যাপারে খেয়াল দিল না। তার মন মস্তিষ্ক জুড়ে শুধু রক্তে রঞ্জিত সবুরউদ্দিন মুখ ভর্তি রক্তে রঙ্গনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্ত ঘুরপাক খাচ্ছে। জাগতিক কোনো নিয়মের মধ্যে যেন সে নেই। জাগতিক কোনো মায়াও যেন স্পর্শ করতে পারবে না তাকে। কে সে? সৃষ্টিকর্তা কেন এই ধরনের বুকে ঠাঁই দিয়েছে তাকে? তার এই ছোট্ট জীবনের অর্থ কী? সেসব প্রশ্নের উত্তর খুঁজে বেড়াতেই কেবল মশগুল সে। সন্ধ্যার পর বারান্দার গ্রিলে মাথা থেকে দাঁড়িয়েছিল শাহিনুর। এমন সময় সখিনা এসে জানালো টেলিফোন বাজছে। হয়তো প্রণয়ই ফোন করেছে তার খোঁজ নেওয়ার জন্য। রুদ্ধশ্বাস ছেড়ে ধীর পায়ে এগিয়ে গেল শাহিনুর। সে ভেবেছিল প্রণয় ফোন করেছে, কিন্তু না, ফোন করেছে অঙ্গন। শাহিনুর ধমকানো কণ্ঠে বলল, অঙ্গন ভাই তুমি? ওপাশ থেকে অঙ্গনে গোঙানির শব্দ ভেসে এলো। কোনো কথাই সে স্পষ্টভাবে বলতে পারল না, শুধু বলল, নতুন ভাবি, ভয় ভয়, ব্যথা, রক্ত। শাহিনুরের পুরো শরীরে বিদ্যুৎ ঝলকানি দিয়ে উঠল। সম্মিত ফিরে পেয়ে চিৎকার করে উঠল, কী হয়েছে তোমার ভাই? আমি এক্ষুনি আসছি, ভয় পেও না, এক্ষুনি আসছি আমি। সখিনাকে কিছু বলার মতো সময়ও ব্যয় করলো না শাহিনুর। এক প্রকার দৌড়েই বেরিয়ে পড়ল সে। তার মস্তিষ্ক এতটাই নিরস ছিল যে সম্ভাব্য বিপদটি নিয়ে বিন্দু পরিমাণও শঙ্কিত হলো না। সখিনা তার পিছু নিতে চাইলে বাইরে থেকে দরজা আটকে চলে গেল। 5 গৃহে প্রবেশ করল শাহিনুর। মুহূর্তে তার সর্বাঙ্গে অদ্ভুত এক শক্তি এসে ভর করল। এই শক্তি তার দেহের না মনের নিজেই বুঝতে পারল না। তবে লক্ষ্য করল বরাবরের মতো সদর দরজার পাশে আর চন্দন দাঁড়িয়ে নেই। রাতের সময়টা ঠিক কত জানা নেই শাহিনুরের, তবে আসার পথে এছাড়া আজান শুনতে পেয়েছে সে। এমন সময় চন্দন নেই। অবাক হয়ে ধীর পায়ে গৃহের ভিতরে প্রবেশ করল।
যত এগোতে লাগলো ততই যেন রেসপন্স টোন বাড়তে লাগলো তার। এ যেন ঠিক মরা মানুষ তাজা হওয়ার মতো অনুভূতি। কিন্তু এ কি, আজ পাঁচফোড়ন গৃহটা মৃত্যুপুরীর মতো লাগছে কেন? নাতিশীতোষ্ণ আবহাওয়াতেই তীর করে ঘামতে শুরু করলো তার সারা দেহ। একজন ভৃত্যকেও নজরে পড়ল না। কয়েকজন ভৃত্যদের নাম ধরে ডাকলো, কিন্তু কারও সাড়া পেল না। যতদূর জানে মুনতাহা গৃহই রয়েছে, তাই কিছুটা স্বস্তি নিয়ে অঙ্গনের কক্ষের দিকে পা বাড়ালো। অঙ্গনের কক্ষের সামনে পৌঁছাতেই বড়সড় এক ধাক্কা খেল শাহিনুর। অঙ্গনের কক্ষের দ্বারে বড়সড় একটি তালা ঝুলছে। প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে তড়িৎগতিতে খোলা জানালার পাশে গিয়ে কক্ষের ভিতরে উঁকি দিতেই দেখলো অঙ্গন পালঙ্কে শুয়ে ঘুমাচ্ছে। তার ডান হাত ব্যান্ডেজ করা, ব্যান্ডেজের উপর রক্তের দাগ স্পষ্ট দেখতে পেল। এক ঢোক গিলে মৃদু কণ্ঠে কয়েকবার ডাকলো, অঙ্গন ভাই, অঙ্গন ভাই। অঙ্গন ভাই ডাবল ডোজের ওষুধ খেয়ে বেঘোরে ঘুমাচ্ছে ময়না পাখি। হতভম্ব হয়ে সহসা পিছন ঘুরতেই পলাশ চৌধুরীর উদ্ধত্ত চেহারাটি স্পষ্ট দেখতে পেল। নিমেষেই বুকের ভিতর ছ্যাদ করে উঠল শাহিনুরের। সম্ভাব্য বিপদটি স্পষ্ট হয়ে উঠল চোখের সামনে। পাশ কাটিয়ে পালিয়ে যেতে উদ্যত হতেই পলাশ খাবড়ে ধরল তার হাত। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল শাহিনুর, মেজভাবি, মেজভাবি আপনি কোথায়? পুরো বাড়ি আজ আমার নিয়ন্ত্রণে চলবে। মুনতাহাকেও ডাবল ডোজের ঘুমের ওষুধ দিয়ে বিছানায় ফেলে রাখছি। আমার হাত ছাড়ুন, নয়তো খুব খারাপ হয়ে যাবে। কিছুই খারাপ হবে না সোনা পাখি, আমার ময়নাটা এত ছটফট করে না। আচম্বিতে পলাশের হাতে কামড় বসিয়ে ছুটে পালানোর চেষ্টা করলো শাহিনুর। পলাশ চট করে ওর কোমল উদরে শক্ত হাতে চেপে ধরে একদম নিজের শরীরের সঙ্গে জাপটে ধরল। শাহিনুরের পবিত্র কোমল দেহের অনেকাংশেই নিজের অশ্লীল হাতের বিচরণ ঘটালো। পাগলা কুকুরের মতো কামড় বসালো ঘাড়ে। শরীরের সমস্ত শক্তি দিয়েও নিজেকে ছাড়াতে পারল না শাহিনুর। শেষে বসে পড়ল মেঝেতে। পলাশ বিকৃত ভঙ্গিতে হেসে দিয়ে বলল, উফ, পুরাই হরিণের বাচ্চা। না না, খরগোশের বাচ্চা। না না, বাইজির বাচ্চা। আসো, তোমার আমার দুর্দান্ত একটি বাসর সাজানো হয়েছে। এমন সুখ দেব যে আজকের পর পলাশ ছাড়া সব পুরুষের নাম ভুলে যাবা, একদম ভুলিয়ে দেব। তবে আমার আফসোস একটাই, তোমার প্রথম রাতের আনাড়িপনায় যে সুখ প্রণয় পাইছে সেইটা আমি পাইলাম না। খালি চোখ ভরে দেখেই গেছি। উফ, কি জিনিস মায়েরি। শেষ কথাটায় সহসা দৃষ্টিজোড়া জ্বলে উঠল শাহিনুরের। লজ্জায় ঘৃণায় পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করতে ইচ্ছে করলো। মানুষ এতটা নীচ কী করে হয়? তার আর প্রণয়ের পবিত্র সম্পর্কটুকু এই নরপিচাসটা এইভাবে অপবিত্র করে দিয়েছে। ছি! শাহিনুরের দেহের ভাঁজে ভাঁজে কামুক দৃষ্টি ছুড়ে দিয়ে বিকৃত ভঙ্গিতে হেসে উঠে পুনরায় পলাশ বলল, কী গো, ওঠো, দেরি হয়ে যাচ্ছে তো আমার যে আর তর্স হয়েছে না। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পালাতে চেষ্টা করলো শাহিনুর, কিন্তু পারল না। পলাশ তার শাড়ির আঁচল টেনে পুরো শাড়িটাই খুলে নিল। নিজের অর্ধনগ্ন দেহটি নিয়ে লজ্জায় ঘৃণায় পিছমুখী হয়ে ঘুরে দাঁড়ালো শাহিনুর। পলাশ পুনরায় ওর দিকে এগিয়ে আসতে উদ্যত হতেই শাহিনুর চিৎকার করে সাহায্য চাইতে চাইতে গৃহ ছেড়ে বেরিয়ে গেল। কিন্তু এই অবস্থায় এখন কোথায় যাবে? আশপাশে একটা কাকপক্ষীকে খুঁজে পাওয়া গেল না। সদর দরজার সামনে যেতেই দেখলো সেখানেও বড়সড় তালা ঝুলছে। এবার শাহিনুর আতঙ্কিত হয়ে কাঁপতে শুরু করলো। তার মানে পলাশ চৌধুরী পূর্ব পরিকল্পিত ঘটনায় এখন ঘটাচ্ছে। দিশেহারা হয়ে গেল সে। নিঃশ্বাস প্রশ্বাসের তীব্র অস্থিরতায় বীভৎস এক শব্দের সৃষ্টি হলো। শরীরের রন্ধ্রে রন্ধ্রে পুনরায় খুনের নেশা তীব্র হয়ে উঠল তার। চোখ বন্ধ করে স্মরণ করলো আম্মাকে। কথা দে মা, জান দিবি তবু ইজ্জত নিতে দিবি না। কথা দিলাম আম্মা, জান নেব তবু ইজ্জত নিতে দেব না। আম্মার আদেশ, আম্মাকে দেওয়া তার প্রতিশ্রুতি স্মরণ হতেই মনে তীব্র সাহস জুগিয়ে দৌড় দিল বাইজি গৃহের পথে। শব্দ পেল আরও একজোড়া পায়ের। পলাশ চৌধুরী আসছে, তার ইজ্জত নিতে আসছে। হো হো করে বিকৃত ভঙ্গিতে হাসছে আর বলছে, আজ তোমাকে আমার হতেই হবে শাহিনুর শায়লা। এই পলাশ চৌধুরীর না পাওয়া বলতে এক তুমি ছাড়া আর কিছুই নাই। কীভাবে নিজের স্বাদ মেটাতে হয় তা খুব ভালো করেই জানে পলাশ চৌধুরী। সেই কবে তোমাকে পাওয়ার বড় স্বাদ জেগেছে মনে। কি নিষ্ঠুর আমার ভাই! চোখ ধাঁধানো এই সৌন্দর্য এমন লাস্যময়ী দেহখানি একাই ভোগ করার জন্য কেড়ে নিল। কিন্তু আমিও তার বড় ভাই, তার আগে এই দুনিয়ায় আমি এসেছি, কেড়ে নেওয়াতে তার চেয়ে অনেক বেশি দক্ষ আমি। পলাশ চৌধুরীর বলা কথাগুলো কর্ণকুহরে পৌঁছাতেই শাহিনুর আপন মনে ভাবল, আম্মাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার সঠিক সময় এসে গেছে। আজ হয় মারবে, নয়তো মরবে। একজন পুরুষের সঙ্গে পেরে ওঠা সহজ নয়। অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবেই একবার ডাক্তার সাহেবকে স্মরণ করল। প্রণয়ের গভীর দৃষ্টিজোড়া আদুরে স্পর্শ স্মরণ হতেই শ্বাসরুদ্ধ হয়ে এলো।
বুকের মধ্যেখানে কেঁপে উঠল। তার দৃঢ় বিশ্বাসপূর্ণ ঠিক তাকে খুঁজতে আসবে, তার বিপদের কথা স্মরণ হলে রক্ষা করতেও আসবে, এমন বিশ্বাস মনে আসতেই তড়িৎ বেগে দুহাতের কবজিতে থাকা চুড়িগুলো খুলে সরু পথের পাশে চিহ্ন হিসেবে রাখল। যদি প্রণয় পথে আসে অবশ্যই এই চুড়িগুলো দুটো দেখে নিশ্চিত হতে পারবে। কয়েক পা ছুটে আবারও কানের দুল জোড়া খুলে দ্রুত ফেলে বাইরে গৃহের দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। একবার ভাবলো রেশমা খালাকে সাড়া না পেয়ে দ্রুত চুল থেকে খোপা খুলে সদর দরজার একপাশে শেষ চিহ্ন হিসেবে রেখে ভিতরে ঢুকে গেল। পাঁচফোড়ন গৃহে কড়া ডোজের ঘুমের ওষুধ খাওয়ানোর ফলে দ্রুত প্রাণ বেঘরে ঘুমাচ্ছে। ঘুম ভাঙলেই তারা যে নিজেদের এক নতুন পৃথিবীতে আবিষ্কার করবে তাকে ঘুমানোর পূর্বে ঘুণাক্ষরেও টের পেয়েছিল। গৃহের সকল ভৃত্যদের আজ ছুটি দেওয়া হয়েছে। ছুটির কারণ জানতে চাইলে পলাশ কঠিন চাহনি নিক্ষেপ করে রুহু কাঁপিয়ে দেয় তাদের। আদেশ করে ভোর হওয়ার আগে যেন পাঁচফোড়ন গৃহের আশেপাশে তাদের না দেখা যায়, এমনই আদেশ দেওয়া হয় চন্দনকেও, যে কিনা 20 বছর যাবতে গৃহের দৈবারিক হিসেবে নিযুক্ত হয়েছে। বাইজি গৃহের সকল বাইজিদের আজ ছুটি দেওয়ার পাশাপাশি বন্দি করে রাখাও হয়েছে। ভৃত্য রেশমাকেও ছাড় দেওয়া হয়নি। বাইজি গৃহের গোপন কক্ষে সকল বাইজিদের সঙ্গে রয়েছে সে। হঠাৎ তাদের এভাবে বন্দিনী করে দেওয়ার পিছনে কী কারণ কেউ বুঝতে পারেনি, তবুও মালিকের আদেশ মানতেই হবে তাদের। বাইজি গৃহে প্রবেশ করার পর শাহিনুরের অবচল মন টের পেয়ে গেল সবটা। শেষ পর্যন্ত কঠিন লড়াইয়ের মুখোমুখি তাকে হতেই হবে। এই চিন্তাধারা মাথায় গেঁথেই সর্বপ্রথমে বাইজি গৃহের রান্নাঘরে ঢুকলো। তারপর সেখান থেকে দ্রুত চলে গেল তার আম্মার কক্ষে, চিরপরিচিত সেই কক্ষ, যে কক্ষের চারিধারে মিশে আছে তার আম্মার শরীরের সুবাস, তার সুপ্ত এক মিষ্টি শৈশব। পুরনো স্মৃতিতে বেশিক্ষণ বিচরণ করলো না, দ্রুত দরজা আটকে দিল। সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে হাতের থাবা পড়ল কাঠের দেয়ালে। সারা দেহের সঙ্গে সঙ্গে ঠোঁট জোড়াও তীর করে কাঁপছে শাহিনুরের। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চিৎকার করে একবার ডাকতে ইচ্ছে করছে আম্মাকে। সত্যি সত্যি চিৎকার করে ডাকলো আম্মাকে। বদ্ধ ঘরে থমথমে এক পরিবেশের সৃষ্টি হলো। আবারও এক চিৎকার দিল মান্নাত বাবু বলে। এ পর্যায়ে দ্বারে করাঘাত থেমে গেল। হিংস্র কণ্ঠে পলাশ বলল, এই মাগির বাচ্চা, দরজা খোল, যদি দরজা ভেঙে আসতে হয় একেবারে ছিঁড়া ফালাম উতরে। শেষবার চিৎকার করে ডাক্তার সাহেব উচ্চারণ করলো শাহিনুর। হা করে হেসে উঠল পলাশ, বলল, তোর ডাক্তার সাহেব আজ তোকে বাঁচাতে আসবে না রে, সে আজ তোর রোগী বাঁচাতে ব্যস্ত। তোর কি মনে হয় পলাশ চৌধুরী এত বড় উদ্যোগ নিছে পরিস্থিতি হাতে না রেখেই? হু হু করে কেঁদে উঠল শাহিনুর। কষ্ট হচ্ছে আর তীব্র কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। একটা বার যদি ডাক্তার সাহেবকে জড়িয়ে ধরতে পারত, একটা বার যদি ডাক্তার সাহেবের হৃদস্পন্দনের শব্দ শুনতে পেত, তবে বুকের ভিতরের এই তীব্র যন্ত্রণা অনেকটাই কমে যেত। রুদ্ধশ্বাস ছাড়ল শাহিনুর। এবার যদি সে নিজে থেকে দরজা না খোলে তবে সত্যি দরজা ভেঙেই ফেলবে পলাশ, কিন্তু সে তা চায় না। হয় আজ সে পৃথিবীর সবচেয়ে দুর্বল নারী হয়ে ধরা দেবে, নয়তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী হয়ে ধ্বংস করবে এই নরপিচাসকে। আর সময় নিল না শাহিনুর। মায়ের রেখে যাওয়া সেই অস্ত্রের দিকে ধাবিত হলো সে, যে অস্ত্র হাতে তুলে নিয়ে তার মা শিখিয়েছিল কীভাবে অমানুষদের বিনাশ করতে হয়। মায়ের দেওয়া অস্ত্রটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে মান্নাতের খণ্ডিত দেহের সেই বীভৎস দৃষ্টটি মানস্পটে ভেসে উঠল। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না শাহিনুর। প্রচণ্ড হিংসতার সঙ্গে গর্জে উঠে দরজা খুলে ডান হাতে থাকা শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে দিল পলাশের দৃষ্টি বরাবর। এ কারণে সে তখন রান্নাঘরে গিয়েছিল। পলাশ চৌধুরীকে দুর্বল করার অস্ত্র হিসেবে বেছে নিয়েছিল মরিচের গুঁড়ো, যা তাকে নৃশংসভাবে পলাশ চৌধুরীকে ধ্বংস করতে সহায়তা করবে। এক মুষ্টি মরিচের গুঁড়ো আচমকাই চোখে পড়তে সহসা দু চোখ চেপে ধরে মেঝেতে গড়াগড়ি শুরু করলো পলাশ। মুখ দিয়ে বেরোতে লাগলো অশ্রাব্য ভাষা। দুহাত চোখে চেপে মেঝেতে তরপাতে লাগলো ঠিকই, কিন্তু দুপা দিয়ে শাহিনুরকে আঘাত করারও চেষ্টা করলো। শাহিনুরও থেমে রইল না। ঘন ঘন হিংস্রতার সঙ্গে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এক হাতে পলাশের প্যান্ট খোলার চেষ্টা করলো সে। পলাশ এতটাই চিৎকার করেছিল, এতটাই তরপাত ছিল যে শাহিনুরের প্রচণ্ড পরিশ্রম হলো প্যান্ট খুলতে, তবুও দমে যায়নি সে। বর্বরতার পৃথিবীতে বর্বরতাকেই বেছে নিল। নৃশংস পলাশ চৌধুরীর পতন নৃশংসভাবে দিতেই মরিয়া হয়ে উঠল। রক্তের নেশায়, খুনের নেশায় তার ভিতরে জেগে উঠল 10টি নারী সত্তা, যে নারীর মধ্যে এক একজন এক এক কারণ দেখিয়ে দিল পলাশ চৌধুরীকে ধ্বংস করার জন্য। ভালোবেসে বিশ্বাসঘাতকতা, দিনের পর দিন নিজের বউকে ঠকানো, নিজের ঔরসজাতকে নিজের হাতে খুন, নিজের ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা, কোনো কারণের প্রয়োজন পড়ল না আর। এইটুকুই যথেষ্ট। দুহাতে তলোয়ার ধরে দাঁত কিরমির করে বিভৎস এক চিৎকার দিয়ে পলাশের অন্ডকোষ বরাবর অগণিত আঘাত করতে লাগলো। অথচ এক আঘাতেই মূর্ছা ধরেছে পলাশ। মেঝেতে বয়ে যাচ্ছে রক্তের স্রোত, কিন্তু নরপশুটা প্রাণ হারায়নি। গরু জবাই করার পর যেমন গরু গোঙায় ছটফট ছটফট করে, ঠিক তেমনি করছিল পলাশ।
শাহিনুর মুখ দিয়ে শুধু বীভৎস শব্দ ও ফোঁস নিঃশ্বাস ব্যতীত আর কিছুই বের করতে পারল না। পলাশ তরপানির এক পর্যায়ে শাহিনুরের হাত থেকে তলোয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করলো। শাহিনুর এতে আরও বেশি ক্ষেপে গিয়ে ওর ঘাড় বরাবর তলোয়ার ধরে এক টানে শরীর থেকে মাথাটা ছিন্ন করে ফেললো। এরপরও থেমে রইল না সে, একের পর এক আঘাত করতে লাগলো পলাশের নিথর শরীরটাকে। চারিদিকে ঝকঝকে লাল বর্ণীয় তরল, রক্তে রঞ্জিত শাহিনুরের দেহ। প্রকৃতি যেন হুঙ্কার ছেড়ে গান ধরল, ওরে মানুষরূপী পিচাস, শেষ পর্যন্ত এক বাইজি কন্যার হাতেই পান দিলি, হেরে গেলি, শেষ যাত্রা হেরে গেলি রে পলাশ চৌধুরী। হাসপাতাল থেকে কোয়ার্টারে ফেরার পথে চন্দনের কল পেল প্রণয়। রিসিভ করতে ওপাশ থেকে শঙ্কিত কণ্ঠে চন্দন বলল, প্রণয় বাবা, আমি চন্দন। ধীর পায়ে হাঁটতে হাঁটতে গম্ভীর স্বরে প্রণয় জবাব দিল, হ্যাঁ জানি, তোমার নাম্বার সেভ আছে আমার ফোনে। চন্দন হাউমাউ করে কেঁদে দিল। টাকার লোভে পড়ে পলাশের সমস্ত আদেশ সে পালন করেছে ঠিকই, কিন্তু তার ভেতরের ভালো মানুষটা ঠিক থাকতে পারছে না। তাই পাপকে ঘৃণা করে অবশেষে পণ্যটাই বেছে নিল সে। একে একে সমস্ত ঘটনা খুলে বলল প্রণয়কে। প্রণয় তখন তার ফ্ল্যাটের সামনেই ছিল। চন্দনের কথা শুনে তরতর করে পিঠ দিয়ে ঘাম ছড়তে শুরু করলো তার। ফ্ল্যাটের প্রধান দরজা বাইরে থেকে লাগানো দেখে দ্রুত হস্তে ছিটকিনি খুলল। ইতিমধ্যে চন্দনের কথার সমাপ্তি ঘটে গেছে। হাঁসফাঁস চিকতে কোনো রকমের দরজা খুলে সখিনাকে চিৎকার করে ডাকলো। সখিনা দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলল, সখী আমারে আটকাইয়া কই জানি গেল গা। এবার আর স্থির থাকতে পারলো না প্রণয়। সখিনাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে চিৎকার করে বলল, এটা আমাকে আগে জানানো উচিত ছিল। আর সময় নষ্ট করলো না প্রণয়। মোবাইল থেকে পুলিশ বন্ধু রমেশের নাম্বার বের করতে করতে রওনা দিল পাঁচফোড়ন গৃহের উদ্দেশ্যে। যাওয়ার পথেই রমেশকে জানালো দ্রুত তার বাড়ি চলে আসতে। তার ভাই পলাশকে গ্রেপ্তার করতে হবে। তার অপরাধ কি সেটা এই মুহূর্তে বলার সময় নেই, যা বলার সামনাসামনি হলেই বলবে। এদিকে সখিনা ভয়ে কোয়ার্টার থেকে পালিয়ে গেল। প্রণয় তার আত্মাটা হাতের মুঠোয় নিয়ে পা রাখলো পাঁচফোড়ন গৃহে। চারপাশের শুনশান নীরবতায় তার বুকটা থেমে থেকে কাঁপতে শুরু করলো। চন্দনের কথাগুলো স্মরণ হতেই শ্বাসরুদ্ধ করে পা বাড়ালো বাইজি গৃহের উদ্দেশ্যে। কিন্তু পথে একটি শাড়ি পরে থাকতে দেখলো, যে শাড়িটা বিকালেই শাহিনুরের পরনে ছিল। নিজেকে আর ধরে রাখতে পারলো না প্রণয়। গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, নূর! হাঁটা পা এবার ছুটতে শুরু করলো তার। পথে শাহিনুরের রেখে যাওয়া চিহ্নগুলো নজরে পড়তেই মাথা খারাপ হয়ে গেল। না জানি কত দেরি করে ফেলেছে সে। নিস্তব্ধ বাইজি গৃহে প্রবেশ করতেই নিঃশ্বাসের পাশাপাশি শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো প্রণয়ের। দু চোখ বেয়ে যেন নোনা পানির পরিবর্তে রক্তের ফোয়ারা বের হচ্ছে। আরও একবার নূর বলে আত্মচিৎকার দিল সে। তার আত্মধ্বনি বারবার তাকে কানে এসে বাড়ি খেতে লাগলো। কি করবে, কোন দিকে কোন পথে যাবে ভেবে না পেয়ে পুরো বাইজিগৃহ তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। শেষ পর্যায়ে যখন শারমিন বাইজির কক্ষের সম্মুখে উপস্থিত হলো, হৃৎপিণ্ড ছ্যাঁত করে উঠল তার। দ্বারের বাইরে শুধু রক্তের স্রোত। সহসা চোখ বন্ধ করে ফেলল প্রণয়। নিমেষেই আবার পাগলের মতো ছুটে এলো কক্ষের ভিতর। মেজু ভাইয়ের রক্তে রঞ্জিত খণ্ড দেহের পাশে বিধ্বস্ত চেহারায় শাহিনুরকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। কণ্ঠ রোধ হয়ে এলো, চোখ ঝাপসা হয়ে গেল। হাত উঁচিয়ে শাহিনুরকে ডাকতে গিয়ে খেয়াল করলো তার হাত থরথর করে কাঁপছে। কি অবিশ্বাস্য দৃশ্য! প্রণয় চৌধুরীর হৃদয় কাঁপছে, দেহ কাঁপছে। কি নিম্রম এই দৃশ্য, যা তার সমস্ত সত্তাকেই নাড়িয়ে ছাড়ল। বহু কষ্টে মুখ থেকে উচ্চারণ করলো, নূর! সহসা চোখ তুলে তাকালো শাহিনুর। কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! প্রণয় থেমে থেমে বলল, তুমি ঠিক আছো? নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল শাহিনুর। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয়। কেটে গেল কিছু সময়, তারপর হঠাৎ তলোয়ার হাতে উঠে দাঁড়ালো শাহিনুর। তার অর্ধনগ্ন দেহে পলাশের রক্তে মাখামাখি। তবুও ঘাড়ে দেওয়া পলাশের সেই কামড়ের চিহ্ন প্রণয়কে ফাঁকি দিতে পারল না। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে উঠল প্রণয়ের। বাঘের মতো গর্জন দিয়ে একটানে শাহিনুরকে নিজের বুকের মধ্যখানে জাপটে ধরল। শাহিনুর শক্ত পাথরের ন্যায় ঠায় দাঁড়িয়ে রইল। প্রণয় পাগলের মতো চিৎকার করে বলল, তুমি ঠিক আছো? ও তোমার কোনো ক্ষতি করেনি তো? আমার বাকিটুকু বলার পূর্বে এক ধাক্কায় প্রণয়কে নিজের থেকে সরিয়ে দিল শাহিনুর। অবাক হয়ে দু পা পিছিয়ে গেল প্রণয়। কতটা শক্তি খাটিয়ে তাকে দূরে সরানো হয়েছে তা ভাবতেই হৃৎপিণ্ড কেঁপে উঠছে তার। তবু পাগলের মতো আবারও শাহিনুরকে জাপটে ধরল। এবার শাহিনুর তলোয়ার দিয়ে তার ঘাড়ে ইশারা করে ফিসফিস কণ্ঠে বলল, আমি একদম ঠিক আছি। আমার ক্ষতি করার আগেই আপনার ভাইকে যোগ্য শাস্তি দিতে পেরে খুব শান্তি পাচ্ছি। ছেড়ে দিন আমার, নয়তো আপনাকেও শেষ করে দিব। প্রণয় তবুও ছাড়ল না, কানেও নিল না শাহিনুরের কঠিন কঠিন কথাগুলো। তার হৃদস্পন্দন শুনতে শুনতে সহসা ঢুকরে উঠল শাহিনুর। আর্তনাদ করে বলতে লাগলো, আমার ছেড়ে দিন ডাক্তার সাহেব, আমি একজন খুনি। আপনার ভাইদের খুন করে দিয়েছি আমি, প্রতিশোধ নিয়েছি আমার আম্মা আর মান্নাত বাবুর মৃত্যুর। প্রণয় তবুও ছাড়ল না। শাহিনুর এবার শান্ত গলায় বলল, ছেড়ে দিন আমায়, আমার শাস্তির বন্দোবস্ত করুন। প্রণয় আরও শক্ত করে জড়িয়ে ধরল ওকে। বুকের অতি নিকটে মুখ থুবড়েও শাহিনুর বলল, গতকাল রাতে রঙ্গনকে বিষ দিয়ে মেরেছি।
আজ পলাশ চৌধুরীকে তলোয়ার দিয়ে 2 টুকরো করে দিয়েছি। আমার ফাঁসির ব্যবস্থা করুন ডাক্তার সাহেব। সম্বিত ফিরে পেয়ে ছিটকে দূরে চলে গেল প্রণয়। অর্ধনগ্ন রূপে রক্তে রঞ্জিত শাহিনুরের হাতে তলোয়ার দেখতে পেয়ে চমকে উঠল। চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল তার। ঘাড় বাঁকিয়ে পলাশের খণ্ডিত দেহ দেখতেই সম্পূর্ণ শরীর ছেড়ে দিল সে। হাঁটু গেড়ে শাহিনুরের সম্মুখে মাথা নিচু করে বসে পড়ল। লম্বা একটি সময় পর শাহিনুরের 2 চোখে অশ্রুপাত ঘটল। খেয়াল করলো প্রণয়ের 2 চোখ বেয়েও অশ্রু ঝরছে। রুদ্ধশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলল, আমি যাচ্ছি ডাক্তার সাহেব, আপনি আসুন, থানায় যেতে হবে আমাদের। আচম্বিতে শাহিনুরের হাত থেকে খপ করে তলোয়ার কেড়ে নিল প্রণয়। শাহিনুর চমকে তাকালো, তার রক্তিম বর্ণ দৃষ্টি জোড়ায়। প্রণয় তর্জনী উঁচিয়ে বলল, চুপ, এই খুন আমি করেছি। শাস্তি হলে আমার হবে, ফাঁসিতে ঝুললে আমি ঝুলব। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল শাহিনুর। তার দৃঢ় বিশ্বাস ছিল প্রণয় নিজ দায়িত্বে পুলিশের হাতে তুলে দেবে তাকে, তাই এমন বাক্যে অবিশ্বাস্য দৃষ্টি ছুড়ে দিল। প্রতিবাদী কণ্ঠে বলল, ছি, আপনার মতো পবিত্র নিষ্কলঙ্ক মানুষকে এমন বৃদ্ধার আশ্রয় নেওয়া মানায় না। চোয়াল শক্ত করে প্রণয় বলল, খুন আমি করেছি, এই তলোয়ারের শেষ হাতের ছাপ আমারই আছে। আতকে উঠে তলোয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করলো শাহিনুর। বলল, অপরাধী আমি, শাস্তি আমিই পাবো। এক প্রকার ধস্তাধস্তি শুরু করেই তলোয়ার পিছনে ফেলে দিয়ে হাঁটু গেড়ে শাহিনুরের কোমর জড়িয়ে ধরল প্রণয়। ঠিক তার তলপেটের কাছে কান পেতে দিয়ে শক্ত করে বাহুবন্ধনে আটকে রাখল তাকে। অদ্ভুত এক অনুভূতি পেয়ে স্তব্ধ হয়ে গেল শাহিনুর। হঠাৎ ভেজা কণ্ঠে প্রণয় বলল, আমার যে অংশ এখানে রয়েছে তাকে কেন শাস্তি দেবে নূর? এ যেন বিনা মেঘে বজ্রপাত। সর্বাঙ্গ কেঁপে উঠল শাহিনুরের। থরথর করে কাঁপতে থাকা হাতটি সহসা প্রণয়ের মাথায় স্পর্শ করল। প্রণয় আলতোভাবে ওর পেটে চুমু খেলো, বলল, বাবু খুব ভয় পেয়েছে নূর, ওর মাকে ও খুব ভয় পাচ্ছে। এই দেখো, আমায় পেয়ে একটু শান্ত হয়েছে। শাহিনুর হতভম্ব হয়ে দাঁড়িয়েই রইল। প্রণয় আবারও বলল, আমাদের সন্তান আসছে নূর, তোমার গর্ভে আমার সন্তান রয়েছে। আমি বেঁচে থাকতে আমার সন্তানের মা, আমার সন্তান ফাঁসিতে ঝুলবে? মুহূর্তেই শরীরের সমস্ত শক্তি কেউ যেন শুষে নিল শাহিনুরের। নিজেকে আর ধরে রাখতে পারল না সে। মাথা ঘুরতে শুরু করলো। প্রণয়কে ধরে ফেলল। গুমট পরিবেশ থেকে কিছুটা টেনে কক্ষের বাইরে নিয়ে গেল। পুনরায় হাঁটু ঘেরে বসে শাহিনুরের পেট জড়িয়ে ধরল। শাহিনুর তার দুগাল ধরে অসহায় চোখে তাকিয়ে করুণ করতে প্রশ্ন করল, আমাদের বাচ্চা হবে? প্রণয় বলল, হ্যাঁ, আমাদের বাচ্চা আসবে, আর সেই বাচ্চার কসম দিলাম আমি এখন যা বলবো তাই তুমি শুনবে। মুহূর্তে শাহিনুরের একটি হাত নিজের তলপেটে চলে গেল। থরথর করে কাঁপতে থাকা হাতটি বুঝতে পারল না ওখানে সত্যি বাচ্চা আছে কিনা, তাই বলল, কোথায়? বুঝি না তো। এমন পরিস্থিতিতেও বিষাদময় এক চিলতে হাসলো প্রণয়। বলল, বুঝবে, তুমি শুধু আমার কথা অনুযায়ী চলো। প্রণয়ের সিদ্ধান্ত বুঝতে পেরে বুকের ভিতরটায় হাহাকার করে উঠল শাহিনুরের। দুনিয়া বড়ই বিচিত্র, বিচিত্র দুনিয়ার মানুষগুলো। কিন্তু ভালোবাসারও যে বিচিত্র রূপ হয়, এ ব্যাপারে একটুও জানত না শাহিনুর। আজ স্বচক্ষে দেখল ভালোবাসার আরেক রূপ। তার স্বামী নামক মহাপুরুষটির কঠিনতম ভালোবাসায় সারা দেহ সারা মন সিক্ত হয়ে উঠল। সহসা স্বামীকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, এমন করেও ভালোবাসা যায় ডাক্তার সাহেব? নির্লিপ্ত কণ্ঠে প্রণয় বলল, এমন করে কেঁদো না নূর, আমাদের সন্তান ভয় পাচ্ছে, যত দ্রুত সম্ভব ওর ভয় কাটাতে হবে। আমার পেয়ে স্বস্তি পেয়েছে, একবার দুজন মিলে ওর ভয় দূর করতে হবে। এই পর্যায়ে প্রণয়কে আরও শক্তি করিয়ে জড়িয়ে ধরল শাহিনুর। প্রণয় অনুভব করলো শাহিনুরের বুক কাঁপছে, হাত কাঁপছে সারা দেহটাই। কয়েক পল পেরোতেই কম্পিত কণ্ঠে শাহিনুর বলল, আমাকে আপনি ক্ষমা করতে পারবেন ডাক্তার সাহেব, আমি আপনার 2 ভাইয়ের নৃশংস হত্যাকারী। সন্তর্পণে শাহিনুরের হৃদস্পন্দন থেকে নিজেকে সরিয়ে নিল প্রণয়। ভেঙে চুরমার হয়ে যাওয়ার স্বরূপ ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। শাহিনুরের দৃষ্টিতে অসহায়ত্ব স্পষ্ট। সে দৃষ্টিতে সীমাহীন ভালোবাসার ভরসার দৃষ্টি মেলে ধরে নিজের ডান হাতটা দিয়ে শাহিনুরের নৃশংস রক্তাক্ত হাতের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুঁজে দিয়ে শক্ত করে চেপে ধরল। আহত সুরে বলল, এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় শক্তি হচ্ছে তুমি আমার স্ত্রী। বিয়ের প্রথম রাতেই বলেছিলাম তুমি আমার অর্ধেক অঙ্গ, অর্থাৎ যা কিছু ঘটেছে তা আমার অর্ধেক অঙ্গ ঘটিয়েছে, এর সম্পূর্ণ দায়ভার আমারও। অর্ধেক অঙ্গ লড়াই করে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, তাছাড়া এই অঙ্গে আমার ছোট একটা অংশ বেড়ে উঠছে। তোমার এবার বিশ্রাম প্রয়োজন নূর। আমার সন্তানকে যে ভয় দেখিয়েছ সে ভয় কাটানোর দায়িত্ব দিয়ে গেলাম তোমায়। তোমার লড়াইয়ে পাশে থাকতে পারিনি বলে শাস্তির ভাগটা আমারই প্রাপ্য। এত ভালো কেন হলেন ডাক্তার সাহেব? আপনি কেন সবার মতো স্বার্থপর হলেন না? স্মিথ হেসে প্রণয় বলল, বোকা মেয়ে, স্ত্রী সন্তানের স্বার্থে কিছু করাকেও তো স্বার্থপরতা বলে। আমি একটু ভিন্ন ধাঁচের স্বার্থপর। ভিতর থেকে কান্নারা উগরে বেরিয়ে এলো শাহিনুরের। অকস্মাৎ প্রণয়কে জাপটে ধরে বিধ্বংসী কান্নায় ভেঙে পড়ল, চিৎকার করে বলল, আপনাকে আমি খুব ভালোবাসি ডাক্তার সাহেব,
শাইনুরকে অতি যত্নে বুকের মধ্যখানে শক্ত করে চেপে ধরে মাথায় কপালে গালে অসংখ্য চুমু খেলো প্রণয়। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমিও তোমায় ভীষণ ভালোবাসি চন্দ্রকান্তা। কিছু সময় একে অপরকে জড়িয়ে ধরে কাটালো ওরা। একে অপরের নিঃশ্বাস নিঃশ্বাসে মিলেমিশে একাকার। হঠাৎ শাইনুর বলল, আমি বিশ্বাস করতে পারছি না ওদের সঙ্গে আপনার রক্তের সম্পর্ক। ওরা আপনার ভাই হয়, একই মায়ের গর্ভজাত সন্তান আপনারা। সেই ওদের খুনিকে শাস্তি না দিয়ে সেই খুনের দায় নিজে যাচ্ছেন। ওদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নূর, আর তোমার সঙ্গে আমার আত্মার সম্পর্ক। যেন রক্তে পছন্দ হলে রক্ত পরিবর্তন করার সুযোগ থাকে, কিন্তু আত্মা পরিবর্তন করার কোনো সুযোগ আমাদের কাছে নেই। ফুপিয়ে উঠল শাহিনুর। প্রণয় তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভয় পাচ্ছ? আগে কেন বললেন না ওর কথা? এবার আমি কি করব? তোমার নিরাপত্তা দিয়েই আমি যাব নূর। আকুতি ভরা কণ্ঠে শাহিনুর বলল, আর কি কোনো উপায় নেই? থমকানো কণ্ঠে প্রণয় বলল, উপায় অনেক আছে, তুমি কি চাও বলো? শাহিনুর প্রচণ্ড শক্তি প্রয়োগ করে জড়িয়ে ধরল প্রণয়কে। বলল, ফাঁসিতে ঝুললেও দুজনে একসাথে ঝুলবো, জেট কাটলেও একসাথে। আমরা আপনাকে একা ছাড়বো না ডাক্তার সাহেব, আমরা আপনাকে একা ছাড়া বাঁচতে পারবো না। চমকে উঠল প্রণয়। শাহিনুরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দ্রুত শার্ট খুলে শাহিনুরকে পরিয়ে দিল। বলল, তাহলে চলো হারিয়ে যাই কোথাও, যেখানে কেউ খুঁজে পাবে না আমাদের। সুস্থ স্বাভাবিকভাবে বাবা মায়ের ভালোবাসা পেয়েই পৃথিবীতে আসবে আমাদের সন্তান। যাবে বহুদূর। শাহিনুর মাথা নাড়িয়ে সম্মতি দিল। না দিয়ে উপায় কি? আর যদি তার ফাঁসি হয়, একটা নিষ্পাপ শিশু প্রাণ হারাবে। আর যদি প্রণয়ের ফাঁসি হয়, বাবা হারা হবে বাচ্চাটি। প্রণয় জানে, আর যদি এই খুনের দায় সে নেয়, তাহলে তার চাকরি জীবনে বিরূপ প্রভাব পড়বে, ধ্বংস হয়ে যাবে তার একটি স্বপ্ন। তবে এই স্বপ্ন ধ্বংসের পরিবর্তে নতুন এক স্বপ্ন পূরণ করবে সে। ভয়াবহ একটি সিদ্ধান্ত নিল প্রণয়। সব কিছু তুচ্ছ মনে হলো তার কাছে। তার সকল সুখ, সকল শান্তি উপরওয়ালা যেন সম্মুখের এই মানবীটির মাঝেই ঠেলে দিয়েছে। আর কিছু ভাবতে পারল না। চটপট করে তুলে নিল শাহিনুরকে। আচমকাই পুরো বায়জিগৃহের বিদ্যুৎ চলে গেল। চারপাশ ছেয়ে গেল ঘন অন্ধকারে। তবে কি তাদের হারিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সৃষ্টিকর্তায় কি পথ খুলে দিল? তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু পর্বটি সম্পর্কে। আর যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন দয়া করে। আর পরবর্তী পর্বটি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।